রাধারানী থেকে গান শেখাতে যেতাম। রাধারানী দেবী? আচ্ছা, তখন উনি হাজিরাতে থাকতেন। আচ্ছা, বিখ্যাত বাবা। কিসের প্রচার করবো? প্রচার করলে তো নিজের ঢাক নিজে পেটাতে হবে। এটা ঠিক, এটা আমি কষ্ট প্রচন্ড ঘৃণা করি, খুব কষ্ট করে এটা, প্রচন্ড ঘৃণা করি। রামকুমার দা আমাকে বলেছিলেন একদিন, হে তোমার কীর্তন কেমন চলছে? দাদা ওটা কীর্তন না, ওটা কীর্তন। আর ওই হলো, ওই হলো মানে যা ডাল তাহাই ভাত। তখন বলছে যে আরে হলো তো, কীর্তন তো মরিব মরিব সুখে। আমি কে বলি? আমি তখন বললাম যে আপনি যতগুলো সাবজেক্ট শিখেছেন, ওরা বাড়িতে বসে বলেছিলাম, হচ্ছে আমি বলেছি আপনি যতগুলো সাবজেক্ট শিখেছেন, আপনি গান, আমি গাইব ওই ওই সাবজেক্ট। ঠুমরি গাইবেন, কাজরি গাইবেন, ভজন গাইবেন, টপ্পা গাইবেন, যা গাইবেন, এমনকি ঝুমুর গান। কারণ আমি কীর্তনে সেই জিনিসটা আছে, সেটা আমি একদম একদম ঠিক ঠিক, কেমন ঝুমুরও আছে, ঠিক ঠিক নেই, ঠিক নেইটা কি কীর্তনে? আমি আমি ডেমনস্ট্রেশন করে করে গান করেছিলাম। এটা ভাটিয়ার রাগ, এটা অপ্রচলিত তাল, ধ্রুব তাল। আচ্ছা দাদা, একটা আমার জিজ্ঞাসা আছে যে এই গড়ানহাটি, রেনেটি এগুলো কি টিকে আছে আজকের দিনে, নাকি মিলেমিশে সব একাকার হয়ে গেছে? টিকে নেই এই কথা আমি বলবো না, আচ্ছা, তবে খুঁজতে হবে। ঠিক আমার করার ইচ্ছে আছে, কিন্তু আমি চিনবো কি করে? সেটাই তো আমার, তো এইটাই সমস্যা। খুঁজতে হবে, চেনবার তো কোনো প্রয়োজন নেই। আমি একটা আগে বলে নিয়েছি, আমি কিন্তু মূর্খ। আমার উদাহরণগুলো এরকম হবে। আমি ওকে 1000 কাচের বাল্ব দিলাম একটা ঝুড়িতে করে, দিয়ে ওকে বললাম যে তুমি রোজ একবার করে গুনবে। 1000 বাল্ব, একটাও কম না, একটাও বেশি না। 1 বছর বাদে ঝুড়িতে কটা বাল্ব থাকবে? থাকবে কি? কাঁচের জিনিস, কিছু তো কিছু ভাঙবে। এক মুখ থেকে যখন আর এক মুখে যাবে, আবার তার মুখ থেকে আর এক মুখে যাবে, তখন ভাঙতে 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 কিন্তু একটা আভাস থাকবে, একটা আভাস থাকবে। আমি এই নিয়ে বহু জায়গায় সেমিনার করেছি, বহু জায়গায়। আমাদের কীর্তন চর্চাশ্রমের একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই লুপ্ত জিনিসগুলোকে আমরা আবার মানুষের সামনে সাধ্য মতো ওই ভাঙা জিনিসকে জোড়া লাগিয়ে মানুষকে অন্তত জানানো যে কীর্তনটা এই নয়, কীর্তনটা এই। তবে একটা কথা বলতে পারো যে আপনি যেটা করছেন এটাই যে অথেন্টিক, তার প্রমাণ কি? প্রমাণ আমি দেবো, গ্রন্থ আছে। গণনাটি পদ্ধতি অখানা তালে নিবদ্ধ, ক্লাস তোমায় করিয়েছি। 108 খানা তালে। আচ্ছা, গায়কী ভঙ্গিমাটার সঙ্গে মিলবে কাদের? ধ্রুপদাঙ্গিক, অর্থাৎ বিলম্বিত লয়। কেমন? বিলম্বিত লয়, আখর কম, কথা কম, গানটাকে প্রাধান্য দেওয়া। আচ্ছা, কেমন? একটা হলো গানের গায়কী ভঙ্গিমা দেখলে তুমি বুঝতে পারবে। আচ্ছা, যে এটা গড়ানাটি, ধ্রুপদাঙ্গে, হ্যাঁ, কথা আখরটা কথা বিলম্বিত। এরকম কোনো
যারা হাল ফিলালের মানে রিসেন্ট আমলের মধ্যে যারা নামকরা ছিলেন তাদের মধ্যে কেউ ছিলেন গড়ানাটি মানে এরকম উল্লেখ করা যেতে পারে? আমি শিখলাম কি করে? হ্যাঁ মানে না এই ধরুন আমি বলছি এই ধরুন রাধারানী দেবী দেবী কৃষ্ণচন্দ্র দে বা এদের মধ্যে কোনো এদের কথা ধরছি। আচ্ছা, তারও আগে থেকে ধরছি। আমি শিখেছি গড়ানাটি গান হরিদাস ব্রজবাসী মহাশয়, আচ্ছা, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী মহাশয়, উনার থেকে বোধহয় বৃন্দাবন দাস বাবাজি, এই যে মাধবী চক্রবর্তী, তার যে দাদু ছিলেন শীতল বাবু, শীতল বন্দ্যোপাধ্যায়, তার কাছে শিখেছি। তিনিও কীর্তনের ইয়ে ছিলেন। মাধবীর মা নিজেই লীলা দেবী, তিনি গাইতেন কীর্তন, আমি তার সঙ্গে খোল বাজিয়েছি। আচ্ছা, আমি আজকের লোক নই, যেহেতু আমি এখনো বেঁচে আছি, কিন্তু আজকের লোক নই। কৃষ্ণচন্দ্রদের সঙ্গে বাজিয়েছি। হ্যাঁ, মান্নাদা আমার পেছনে লাগতেন। আমি যখন হাফ প্যান্ট পরে যেতাম, মান্নাদের দাদা ছিলেন, মান্নাদার দাদা ছিলেন প্রণব দে। উনি ক্লাসিক্যাল গান গাইতেন, খেয়াল গাইতেন, উনি কাপড় পরিয়ে দিতেন, আমাকে প্যান্ট খুলিয়ে কাপড় পরিয়ে দিতেন, আর মান্নাদা এসে কাঁচাটা টেনে টেনে খুলে খুলে দিতেন, আমার পেছনে লাগতেন। ওই প্রভাস দে মান্নাদার ছোট ভাই, সে এক হাত ধরতো কৃষ্ণবাবু, আর উনি আমার হাত ধরতেন। আমরা যেতাম প্রোগ্রাম করতে, আমি অনুষ্ঠান করবার। যাই হোক, উনি গাইতেন। উনি তো অরিজিনাল কীর্তন শিখেছিলেন কর্মকার মশাই কাছ থেকে, রাধারমণ কর্মকার মশাই। উনি গাইতেন মনোহর সাই। ও, কৃষ্ণচন্দ্রের স্টাইলটা মনোহর সাই না, তাহলে উনি শিখেছিলেন মনোহর সাই। আচ্ছা, উনি একটা স্টাইল করে নিয়েছিলেন। কেন ওনার স্টাইলটা একটু অন্য রকমের, একটু দ্রুত একটা। আমি বলছি ওটা ঢপ জাতীয়। ও, ঢপ কীর্তনের প্রতিষ্ঠাতা হচ্ছেন, ডাকনাম হচ্ছে মধুকান, মধুসূদন কান। কেমন কৃষ্ণযাত্রার যে সমস্ত গানগুলো হতো তখনকার দিনে, উনি গান শিখে উনি একটা ঘরানার সৃষ্টি করেছিলেন। এগুলো গ্রন্থ ইতিহাস বলছে, আমি বলছি। তবে আমি বিভিন্ন জায়গায় আমার এই বয়সে, আমি 8 বছর বয়স থেকে আমি এই লাইনে, কিছুই শেখা হয়নি, কিন্তু সঙ্গ করেছি প্রচুর। খালি শোনবার জন্য 3 মাইল 4 মাইল কাদায়, তখন তো গাড়ির পথ ছিল না গ্রাম বাংলায়। আমি ওস্তাদদের কনফারেন্সে বড় বড় ওস্তাদদের গান শুনতে গেছে, ওস্তাদ আমির খাঁ, বড় গেলমানি। আমি গেটের কাছে দাঁড়িয়ে থাকতাম, তাদের একটু টান পড়াটা বয়ে নিয়ে যেতাম, একটু তবলাটা বয়ে নিয়ে যেতাম। লালা দামোদর দাস খান্না তখন এই সঙ্গীত সম্মেলনের প্রতিষ্ঠাতা একজন, তিনি আমাকে একটা ফ্রি পাস দিয়েছিলেন 2খানা। বঙ্গ সংস্কৃতি সম্মেলনে প্রথম খোলবাজি হিসেবে আমি আত্মপ্রকাশ করলাম কর্মকার বসের সঙ্গে। উনি সেই বিশাল বিশাল তালে, আমি বললাম ওস্তাদজি, তখন ওনার কাছে গান শিখি, ওনার সঙ্গে খোল বাজাচ্ছি। একটু ছোট ছোট তালে করবেন, সব ইয়াং কলেজ স্টুডেন্ট, এরা সব বোঝে না। খুব রাজভারী লোক ছিলেন, ইনি না, আরেকজন বিখ্যাত কীর্তনিয়া, তার নামই ছিল কাষ্ঠগৌরাঙ্গ। কাষ্ঠগৌরাঙ্গ, আচ্ছা। মানে ভাব নেই, কিন্তু পদাবলী এবং কীর্তনের জাহাজ ছিলেন তিনি। সামনে সব নিবারণ বাচস্পতি, তারপরে সমস্ত সব বড় সব ডক্টর বনমালী গোস্বামী সব বসে আছেন। গানের আগে আমি ওনাকে বললাম যে আপনি বড় বড় তালে গান করবেন না, ছোট তালে, নাহলে এরা বুঝবে না। কীর্তন ঢাকার লোক, কীর্তন বুঝবো না কি রে? প্রথমে রাম হৃদাম
এই বড় করে ধরেছেন, কিছুক্ষণ হাততালি, আমাকে নিঃশ্বাস করলেন, দেখছস আমার এত কষ্ট হলো, এই হাততালিটা পরিহাসের হাততালি, হাততালি আর থামে না, কান বন্ধ করতে হবে, মাথা নিচু করে মাথায় এমন করে ধরে বঙ্গ সংস্কৃত সম্মান বসে পড়লেন। তখন ডক্টর বনমালী গোস্বামী প্রেসিডেন্ট ছিলেন, উঠে চলে এসে বললেন, মাইকটা নিয়ে বললেন, দাদা রমন সর, আমি দুটো কথা বলি। বললেন, বাংলার আদি সংস্কৃতি হাততালি দিয়ে উঠিয়ে দিলে তোমরা। টিকিট কাউন্টার খোলা রয়েছে, টিকিটের কাউন্টার দেখে তোমরা পয়সা ফেরত নিয়ে চলে যাও। তোমাদের জন্য বাঙালির জন্য বঙ্গ সংস্কৃতি নয়, বিশেষ করে তোমাদের মতন যুব সমাজের জন্য। ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানহাই, আমরা পরের নারী, নানা ছুঁয়ো ছুঁয়ো না, তুমি ছুঁয়ো না, আমরা পরের নারী, পর পুরুষের পবন পরশে সচিলে স্নান করে, কানহাই ছুঁয়ো না, যা কানহাই ছুঁয়ো না। বলছেন, ছুঁয়ো না নীলাজ কানহাই, আমরা পরের নারী, নানা ছুঁয়ো ছুঁয়ো, কিন্তু এখন নয়, তুমি ছুঁয়ো না। দিবাদিক প্রহর, এই ব্রজের লোক ভালো না, পর পুরুষের পবন পরশে সচিলে স্নান করে, কানহাই ছুঁয়ো না, থাকে যা কানহাই ছুঁয়ো, তোমার কি লাজ নাই কানহাই ছুঁয়ো না। গিরি গিয়া যদি গৌরী আরাধ, পান করো কনক ধুমে, কাম সাগরে কামনা করো, বেনি বদরি কাশ্রমে, কানহাই ছুঁয়ো না। এটা ঢপ স্টাইল। আর এই গানটা আছে মনোহরশাহী ঘরানা, বড় তালে বিলম্বিত লয়। ছিচিকানায় ছুঁয়ো ছুঁয়ো না হে ওলামা আমরা, রহলাম পরের না আরে আছি, ছি ছিচিকানায় ছুঁয়ো। এটা গেল গণনাটির কথা বললাম, আসল প্রসঙ্গ যেটা ছিল আলোচনা। ঢপ স্টাইলটা হচ্ছে এইরকম, ছোট্টর উপর বেশ সুন্দর। পরেরটা মনোহরশাহী, এটা এরপরে হচ্ছে মনোহরশাহী ঘরানা। এই মনোহরশাহী ঘরানা হচ্ছে খেয়াল আঙ্গিক। এটার তালের সংখ্যা হচ্ছে মানে 56খানা এর তালে নিবদ্ধ। এবার যার যেটুকু ক্ষমতা সেরকম ভাবে এর খেয়াল আঙ্গিক। তো যেমন মনোহরশাহী অভিসারিণী রাধারানী চলেছেন, ধ্বনি ধ্বনি বনি অভি
প্রেম রঙিনী সজলে শ্যামরঙে সারে বনে অভিসারে মনসাই ঘরনা। এই গানটাই যদি আমি আবার রেনিটি ঘরনায় বলি, ওটা 26খানা তালে। রেনিটি গানটা হচ্ছে, ঘরনা হচ্ছে 26খানা তালে নিবদ্ধ। ঠুমরি, চৈতি, কাজরি, হরি, দাদরা, কেমন এই স্টাইলে। বলো নিধনে বনে অভিসারে ধনি ধনি বনে অভিসারে সঙ্গিনী রঙ্গিনী প্রেম তরঙ্গিনী সাজলে শ্যাম অভিসারে ধনি ধনি বনে অভিসার। কোনটা ভালো লাগে? আমার মনসাই বেশি ভালো লেগেছে। আচ্ছা, যাই হোক, কেন ঘরনা ঘরনা বলছি। তা এই ঠুমরি স্টাইল, চৈতি, কাজরি, এগুলো হচ্ছে যেমন মিলনাত্মক গান, রসবোধ। মধুর রস আশ্রিত। তারপর হচ্ছে মন্দারিনী, 9খানা তালে নিবদ্ধ। ঝাড়খণ্ডী 4খানা তালে নিবদ্ধ। তারপর এটা ছোট তালে মরিব মরিব সখী নিশ্চয়। আঙুরবালা, ইন্দুবালা, আমি ছাত্র, ইন্দুবালার ছাত্র। হ্যাঁ, আমি ওনার কাছে নজরুল শিখতাম। আচ্ছা, আমি নৌকা বিলাসে চুরুলিয়া, যেখানে কাজী নজরুলের জন্মস্থান, সেখানে ইন্দুদির বাড়িতেই নজরুল কাজী সাহেব ওখানে সময় কাটাতেন বেশি গানের জন্য। আমি ওখানে একটা দেখলাম যে নজরুল একাডেমি হয়েছে, একটা দেব মন্দির নেই। সেখানে 3.5 লক্ষ টাকা কালেকশন করে দিয়েছিলাম 4 দিনে। 4 দিনে আমার প্রোগ্রাম ছিল। কাজী মোজাহার হোসেন, আমি একটা নজরুলের গান ঢুকিয়ে দিয়েছিলাম অপ্রচলিত, সেটা ওদের একাডেমিতে নাই। রাধারানী চলেছেন যমুনায়, তার যমুনায় জল আনতে যাওয়ার প্রয়োজন কি? যদি প্রতিমধ্যে একবার গোবিন্দকে দেখতে পাই, কাকে করসিনী উনি দেখতে দেখতে চলেছেন, সঙ্গে সখীরা। প্রতিমধ্যে দেখলেন যে বকুলতলা আলোকিত করে দাঁড়িয়ে রয়েছে, সে ত্রিভঙ্গ পঙ্কিম ঠামে অধরের মুরলী নিয়ে গোবিন্দ দাঁড়িয়ে। তাহলে তার যমুনা যাওয়ার প্রয়োজন নেই, ঈপ্সিত বস্তুর সামনে পেয়ে গেলে আর কে যায়? তখন দাঁড়িয়ে পড়েছে। সখীরা মজা করবার জন্য বলছে, এই রায় তুই দাঁড়ালি কেন, চল। রাধারানী লজ্জা পেয়ে মিথ্যার আশ্রয় নিয়েছে। গানটা খুব সুন্দর গান।
নদীর ধারে বকুল তলায় সুবাসিত ছায়, আকুল কাহার কাহার আখি দুটি, আকুল কাহার আখি দুটি কাহার পানে চায়, নদীর ধারে বকুল তলায় সুবাসিত ছায়। সখীরা বলছে চল, দাঁড়ালি কেন? রাধারানী মিথ্যার আশ্রয় নিলেন। তোরা জানালো দাঁড়ায়, কাঁটা বিঁধেছে মোর পায়ে, দাঁড়া সখী দাঁড়া তোরা, ও কি হাসিস কেন হায়? মিথ্যাটা ধরে ফেলেছে, মুখে আঁচল চাপা দিয়ে হাসছে। ও কি হাসিস কেন হায়? নদীর ধারে বকুল তলায় সুবাসিত। একটা মিথ্যা ঢাকতে যাবো না, আমরা 10টা মিথ্যা প্রয়োগ করি। রাধারানী আজকে ঠিক তদ্রূপ অবস্থা, কাঁটা বিঁধেছে, ধরে ফেলেছে, ঘুরে ঘুরে হাঁটছেন। হাঁটছেন কি, এক পা যাচ্ছেন আর পা পেছাচ্ছেন, ওই জায়গাটা ছাড়তে চাইছেন না। তবে বলছে জানিস, তোর তো জানিস আমি রাজার নন্দিনী, কেমন আমার কলসিটি যে ভারী, তাই ডালে বেঁধেছে শাড়ি, তোরা বলিস চলে হরি হরি, বলিস চলে হরি হরি, ছি ছি একই হলো দায়, নদীর ধারে বকুল তলায় সুবাসিত। এইবার যখন দেখলেন, হ্যাঁ আমি বললাম যে অনেকে বিদ্রোহী কবি বলে, অনেকে অনেক রকম কবি বলে, কিন্তু আমি বলবো বৈষ্ণব কবি একদম। কেমন? যাই হোক, এটা কীর্তনের সংক্ষিপ্ত একটা ইতিহাস বললাম ছোট্ট করে।